ক্যালেন্ডারে এক একটা মাস পেরোতে পেরোতে যখন নভেম্বর এসে যায়, তখন দুজনেরই মনে মনে চড়তে থাকে উত্তেজনার বারুদ। কারণ বছর শেষে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। অতএব দিন গোনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ব্যাগ গোছানোর পালা। জামা কাপড় আর প্রিয়জনদের জন্য কিছু গিফটস গুছিয়ে তৈরি হয়ে নিই আমরাও। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা, আমি সৌভিক। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ এবছরের মতো নেদারল্যান্ডসে আমাদের শেষ দিন। তার কারণ প্রায় দীর্ঘ 1 বছরের অপেক্ষার পর আমরা দুজনে আজ বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সেজন্য তো আমরা ভীষণভাবেই এক্সাইটেড। আর এই আনন্দের আরেকটা বড় কারণ হলো এইবার প্রথমবার আমরা চড়তে চলেছি এমিরেটস এয়ারলাইন্সে। তো আমাদের এই গোটা জার্নিটা কেমন হয় আর সেই সঙ্গে এমিরেটসে চড়ার অভিজ্ঞতা কেমন হয় সেটা দেখতে হলে আপনারাও আমাদের সঙ্গে থাকুন। চলুন বেরিয়ে পড়া যাক। আমরা পৌঁছে গিয়েছি শিফল এয়ারপোর্টে। ক্রিসমাসের জন্য বড় একটা ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে এয়ারপোর্ট চত্বর। জান্ডাম থেকে ট্রেনে করে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় 8 ঘন্টা মতো। আপকামিং ফেস্টিভ সিজনের জন্য এয়ারপোর্টের ভেতরেও চারদিক খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এখানে রয়েছে এরকম বেশ কিছু এটিএম মেশিনস, যেখান থেকে প্যাসেঞ্জাররা ক্যাশ মানি তুলে নিতে পারেন, অথবা যদি কারো কারেন্সি এক্সচেঞ্জ করার থাকে সেটাও এখান থেকে করে নেওয়া যেতে পারে। এদিকে সৌভিক দুটো ট্রলি ব্যাগ নিয়ে ওয়েট করছে। আমরা এখন এই দুটো ট্রলি দিয়ে দেবো চেক ইনের জন্য, আর আমরাও ভেতরে ঢুকে যাব। চলুন যাওয়া যাক। এগোতে এগোতে দেখি রিচুয়ালসের তরফ থেকে এখানেও একটা সুন্দর ডেকোরেশন করা রয়েছে এক কোণে। এই জায়গাটাও ছবি তোলার জন্য বেশ সুন্দর করে সাজিয়েছে। এই শিফল এয়ারপোর্টের ভেতরে রয়েছে একটি শপিং প্লাজা, যেখান থেকে সিকিউরিটি চেক ইনের আগে অথবা কাউকে সি অফ করতে এলে বা রিসিভ করতে এলে যে কেউ শপিং করতে পারেন এখান থেকে। আর তাছাড়া ফ্লাইট প্যাসেঞ্জারদের জন্য ভেতরে ডিউটি ফ্রি শপিং এরিয়া তো রয়েছেই। এই হলো এয়ারপোর্টের অ্যারাইভালস। এখানে কিন্তু এয়ারপোর্টের সঙ্গেই ট্রেন স্টেশন রয়েছে, আর বাইরে বেরোলেই বাস ট্যাক্সি পাওয়া যাবে শহরের যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আর যদি ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ভাড়া করতে চান তাহলে এখানে কার রেন্টাল পয়েন্ট রয়েছে বিভিন্ন কোম্পানির, সেখান থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি বুক করা যেতে পারে। আজ হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসায় আশপাশটা একটু ঘুরে দেখে এবার আমরা পা বাড়ালাম লাগেজ চেক ইন পয়েন্টের দিকে। দোতলায় পরপর বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক কাউন্টার রয়েছে। আমাদের যেতে হবে এমিরেটসের ইকোনমি কাউন্টারে, আর আমাদের কাউন্টার নাম্বার হলো 19। অতএব ডিরেকশন ফলো করে দুজনে সেদিকে এগোতে লাগলাম। এখনো হলিডে রাশ পুরোদমে শুরু না হওয়ায় মনে হচ্ছে চারদিকে খুব একটা বেশি ভিড় নেই। কাউন্টারে এসে দেখি প্যাসেঞ্জারদের জন্য পাওয়ার ব্যাংক ক্যারি করার ক্ষেত্রে স্ট্রিক্ট রুলস ডিসপ্লে করে রেখেছে এমিরেটসের কাউন্টারের সামনে। আমরাও সেই মতো আমাদের সঙ্গে রাখা পাওয়ার ব্যাংকটা আর পার হেড 40 কেজি লাগেজ ওয়েটটা চেক করিয়ে নিলাম একবার। অল্প সময়ের মধ্যেই আমাদের লাগেজ চেক ইন হয়ে গেল, আর আমরা পেয়ে গেছি আমাদের বোর্ডিং পাস। তো আমরা এখন যাচ্ছি আমাদের সিকিউরিটি চেক ইনের দিকে। তো এই কাউন্টারে যে মহিলা ছিলেন ভীষণ আলাপে ছিলেন, আমাদের সঙ্গে বেশ গল্প করলেন খানিকক্ষণ, আর সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো আমরা ওনাকে হ্যাপি উইকেন্ডস, হ্যাপি হলিডেজ বলে চলে যাচ্ছি এখন সিকিউরিটি চেক ইনের দিকে। এখানে বোর্ডিং পাস স্ক্যান করে সবাই ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদেরও যে দুটো বোর্ডিং পাস রয়েছে সেগুলো আমরা স্ক্যান করব। স্মুথলি বোর্ডিং পাস স্ক্যান করে এবার আমরা চলে এলাম সিকিউরিটি চেক ইন আর ইমিগ্রেশন পয়েন্টে। এখানে একটু ভিড় থাকলেও একাধিক কাউন্টার্স থাকায় কিছুক্ষণ ওয়েট করতে হলেও একেবারে অধৈর্য হয়ে পড়তে হলো না। তাছাড়া এখানে ইমিগ্রেশন কাউন্টারে ইউ পাসপোর্ট হোল্ডার্স এবং ইউএসএ, কানাডা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য রয়েছে সেপারেট ই পাসপোর্ট সেলফ স্ক্যানিং গেট। তাই লাইনও বেশ স্মুথলি এগিয়ে চলে। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, আর সেই সঙ্গে ইমিগ্রেশনও কমপ্লিট। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে গেট নাম্বার রয়েছে সেদিকে। আমাদের সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা মতো লাগলো সব কিছু করতে। তো এখন আমরা ফ্রি নিজেদের গেটের দিকে এগিয়ে যাব। শিফল থেকে দুবাইয়ের উদ্দেশ্যে আমাদের ফার্স্ট ফ্লাইটটা ছাড়বে দুপুর 2:40-এ, আর এখন সময় দুপুর প্রায় 12:30। এদিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল 10টা নাগাদ। তো হাতে অনেকটাই সময় রয়েছে, আর এখন একটু একটু খিদেও পাচ্ছে। তো আমরা ভাবলাম ম্যাকডির সেলফ অর্ডার কাউন্টার থেকে কিছু খাবার অর্ডার করে নেওয়া যাক। আসুন দেখা যাক সৌভিক কি কি অর্ডার করছে। আপাতত দুটো স্পাইসি চিকেন বার্গার নেওয়া হয়েছে। এখানে হরেক রকম ফ্রাইজ, সফট ড্রিঙ্কস আর ফাস্ট ফুডের অপশনস রয়েছে। তার মধ্যে থেকে হালকা কিছু খেলেই ফ্লাইটের লাঞ্চ টাইম অবধি নিশ্চিন্ত থাকা যাবে। ফিঙ্গার ফুডও নিতে পারো, ওই ফ্রাইজ আর কি। মিক্সড চিকেন নাগেটস নিয়ে নাও।
ওটা অনেকটা বেশি নাকি? কোথায়? ওই ওপরে 3 নম্বর। ওটা অনেকটা বেশি। তাহলে হ্যাঁ, স্পাইসি চিকেন নাগেটস নিয়ে নাও। 9টা না 6টা? 9টা নিয়ে নাও। স্পাইসি চিকেন নাগেটস আর হচ্ছে স্পাইসি চিকেন বার্গার। চিলি সস? হ্যাঁ, চিলি সস। সব আইটেম সিলেক্ট করে আমরা ফুল অর্ডারটা একবার চেক করে নিলাম। আমাদের বিল হলো প্রায় 26 ইউরো মতো। এয়ারপোর্টের ভেতরে বলে দাম একটু বেশি পড়লো বটে, কিন্তু অনেকক্ষণ কিছু না খেয়ে থাকলে যে মাথা ধরে গিয়ে কষ্ট পাই, তার চেয়ে এও বরং ভালো। এখন সামনে লম্বা জার্নি, অতএব শরীর তো ঠিক রাখতেই হবে। অর্ডার রিসিপ্টটা নিয়ে এবার দুজনে এগোলাম একটা ভালো সিট বেছে নেওয়ার জন্য। পিঠের ব্যাগগুলো রেখে মিনিট 10 পর কাউন্টারে গেলেই অর্ডার নাম্বার অনুযায়ী আমাদের খাবারটা দিয়ে দেবে। এখানকার সিটিং এরিয়াটাও বেশ বড়, অনেক ছোট বড় টেবিল রয়েছে চারদিকে, তাই বেশি ভেতরে না গিয়ে একটা নিরিবিলি কর্নার বেছে নিলাম আমরা। আর একটু পরেই চলে এলো গরম গরম খাবার। কাজে আর সময় নষ্ট না করে দুজনেই ডান হাতের কাজে লেগে পড়লাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন ধীরে সুস্থে শান্তিমতো বসে আপনাদের সঙ্গে এবারে জার্নি ডিটেলসটা একটু শেয়ার করি। এখন আমস্টারডামের সময় দুপুর 1:01। আমস্টারডাম থেকে দুবাইয়ের টাইম গ্যাপ হলো 3 ঘন্টা, আর কলকাতার টাইম গ্যাপ হলো 4.5 ঘন্টা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন বাজে 1:01, তো দুবাইয়ে বাজে হচ্ছে 4:01 আর কলকাতায় হচ্ছে 5:31। তো এবার আপনাদের ফ্লাইট ডিটেলস সম্পর্কে একটুখানি জানাই। তো আমাদের প্রথম ফ্লাইট হচ্ছে 21শে নভেম্বর, যেটা আজকে আমস্টারডাম থেকে দুবাই আমাদের ছাড়বে 2:40-এর সময়, যেটা প্রায় 6 ঘন্টা 35 মিনিট মতো টাইম লাগবে, এবং দুবাইয়ে পৌঁছাবো আমরা রাত্রিবেলা 12:15টার সময়। এই ফ্লাইটে আমাদের এয়ারক্রাফট হলো এয়ারবাস A380। আর তারপরে আমাদের দুবাইয়ে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের লে ওভার রয়েছে। দুবাই থেকে আমাদের পরের ফ্লাইটটা রাত্রি 2টোর সময় ছাড়বে, যেটা পরের দিন সকালবেলা কলকাতায় 7:40-এর সময় গিয়ে নামাবে। প্রায় 4 ঘন্টা 10 মিনিট মতো টাইম লাগে। আর এই ফ্লাইটটা হচ্ছে এয়ারক্রাফট বোয়িং 777। তো সৌভিক যেরকম বললো, এমিরেটসের এই এয়ারবাস 380 কিন্তু বিশাল বড় একটা ফ্লাইট, যার একটা উইং থেকে আরেকটা উইংয়ের মাঝের যে স্পেসটা, সেখানে কিন্তু একটা ফুটবল গ্রাউন্ডের যে প্রস্থ, যে টোটাল এরিয়াটা, সেটা ইজিলি ধরে যেতে পারে। তো আপনারা আইডিয়া করতে পারছেন কত বড় এই ফ্লাইটটা। আর এই সেম মডেলের এমিরেটসের কিন্তু 116টা ফ্লাইট রয়েছে, যার মধ্যে 2টো ফ্লাইট আমস্টারডাম থেকে দুবাইতে যাতায়াত করে প্রত্যেক দিন 2টো করে, যার মধ্যে একটা ছাড়ে দুপুর 2:40-এ, যেটাতে আমরা ট্রাভেল করব আজকে, আরেকটা ছাড়ে রাত্রি 10টার সময়। আর এই যে এয়ারক্রাফটটা, এইগুলো সাধারণত ইউজ করা হয় লং হল জার্নি, অর্থাৎ সারা বিশ্বজুড়ে যে বড় ডিস্টেন্সে যেই এয়ারলাইন্সগুলো কভার করে সেই রকম একটা এয়ারক্রাফট এটা। আপনারা আইডিয়া করতে পারেন যে ধরুন লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই কিংবা লন্ডন থেকে সিঙ্গাপুর, এরকম যে গ্যাপটা রয়েছে, যে ডিস্টেন্সটা রয়েছে, সেটা একবারে এটা কভার করতে পারে, যেটা কিনা প্রায় 15,000 কিলোমিটারেরও বেশি। আর আমরাও প্রায় 7,500 কিলোমিটার পাড়ি দেবো আজকে, যদিও আমাদের ফার্স্ট ব্রেকটা থাকবে দুবাইতে, সেখান থেকে আমরা সেকেন্ড ফ্লাইটটা ধরবো আবার। আর এটা খুবই বড় ফ্লাইট, যেরকম ও বললো এয়ারক্রাফটটা। তো এই এয়ারক্রাফটটা যদি কনফিগারেশন করা হয় শুধু ইকোনমি ক্লাসের জন্য, তাহলে প্রায় 800 জনের উপর লোক একসাথে যেতে পারে। কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল সার্ভিস দেয়, তো সেই জন্য এখানে সব ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি, তো সব রকম লোক যাবে। তো সেটা মিলিয়েও প্রায় 500 জনের উপরে লোক একসাথে ট্রাভেল করতে পারে। তো আমাদের ফ্লাইটটা যখন আমরা দেখতে পাবো, তখন আপনাদেরকে দেখাবো কত বড় সেই ফ্লাইটটা, আর চেষ্টা করব ভেতরেও আমরা শ্যুট করতে চেষ্টা করব। আশা করি সেখানে আমরা শ্যুট করতে পারবো। সাধারণত প্রতিবার বাড়ি যাওয়ার সময় প্রায় 4-5 মাস আগে থেকে আমাদের সব প্ল্যান করতে হয়, কারণ এখানে আমাদের দুজনেরই অফিস থেকে পারমিশন নিতে হয় যে আমরা কতদিন নেদারল্যান্ডসের বাইরে থাকবো, কতদিন ওয়ার্ক ফ্রম হোম করব, এইসবের জন্য। তো এইবারে যখন আমরা প্ল্যানটা করি বাড়ি যাওয়ার, জুলাই মাস নাগাদ আমরা ফ্লাইট চেক করছিলাম যে কী কী ফ্লাইট রয়েছে, আমাদের বাজেট এবং আমাদের টাইমিং দুটোই ম্যাচ করার জন্য।
তো সেই সময় দেখলাম যে এমিরেটসের যে এই ফ্লাইটটা সেটা আমাদের বাজেট এবং টাইমিং দুটোই সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছিল। তো মোটামুটি যদি রেঞ্জের একটা আইডিয়া দিতে হয় তাহলে ধরুন এক একজনের যাতায়াতের জন্য প্রায় ওই 550 থেকে 700 ইউরোর মধ্যে ঘোরাফেরা করে, যদি অনেক দিন আগে থেকে প্ল্যানটা করা যায়। কারণ ইমিডিয়েট যদি বা যত টাইম এগিয়ে আসে তখন যদি টিকিট কাটতে হয় সেটা অনেকটাই বেশি বেড়ে যায় ফ্লাইটের প্রাইস। তো সেই জন্য আমরা এইবারে যখন এমিরেটসের ফ্লাইটটা বুক করলাম, তো এমিরেটস এর আগে আমরা এমিরেটস ছাড়া মানে ধরুন ইতিহাদ, কাতার, কেএলএম এগুলোতে চড়ার সুযোগ হয়েছে, কিন্তু এমিরেটসে এই আমাদের দুজনেরই ফার্স্ট টাইম। হ্যাঁ, তো সেই জন্য আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম, আর দেখলাম যে সব কিছু যখন ফিট করে যাচ্ছে তাহলে এই সুযোগ তো আর ছাড়া যাবে না। কাজে এমিরেটসে আমরা কেটে নিলাম আমাদের এবারের টিকিটটা যাতায়াত মিলিয়ে। তা আমরা এবার চেষ্টা করব এমিরেটসের ভেতরের অভিজ্ঞতা কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা। তো চলুন এখন আমরা এখান থেকে উঠে পড়ি আর এগিয়ে যাই আমাদের গেটের দিকে। আমাদের গেট নম্বর হলো G9। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা হাঁটা দিলাম সেদিকে। শিফল এয়ারপোর্টটা বেশ বড়, কাজেই বেশ খানিকটা হেঁটে পৌঁছতে হবে সেদিকে। সব বড় বড় এয়ারপোর্টগুলোর মতো এখানেও কিছু কিছু জায়গায় যাত্রীদের সুবিধার জন্য রয়েছে এরকম ফাস্ট ওয়াকওয়ে, যার সাহায্যে সহজে আর বেশ তাড়াতাড়ি পৌঁছানো যায় নির্দিষ্ট গেটের কাছে। এখন আমাদের দেশেও অনেক এয়ারপোর্টে এগুলো দেখা যায়। এই জিনিসটা কিন্তু বেশ ইউজফুল, কারণ অনেক সময় দূরে গেট পড়লে ব্যাগপত্র নিয়ে ভিড় কাটিয়ে অত তাড়াতাড়ি এগোনোটা বেশ চাপের হয়ে যায়। আর যদি সঙ্গে বয়স্ক লোকজন থাকেন বা একা অনেকটা লাগেজ নিয়ে ক্যারি করতে হয়, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেকটাই সাহায্য করে। তো পরপর এই ওয়াকওয়ে গুলো দিয়ে হাঁটতে হাঁটতে আমরাও পৌঁছে গেলাম G9 গেটের কাছে। সেখানে তখন অলরেডি প্যাসেঞ্জারদের লাইন পড়ে গেছে, আর এক একটা সেকশনের প্যাসেঞ্জারদের বোর্ডিংও শুরু হয়ে গেছে। আমি আর সৌভিকও নিজেদের বোর্ডিং পাসটা চেক করিয়ে নিলাম। এবার জানালার ধারে আসতেই দেখতে পেলাম আমাদের স্কাই জায়ান্ট এমিরেটস এয়ারবাস 380 কে। এতজন যাত্রী নিয়ে এত দূর পাড়ি দেওয়ার আগে এখন ফ্লাইটের লাস্ট মোমেন্টের ইন্সপেকশনস চলছে, আর এই বিশাল ডাবল ডেকার এয়ারক্রাফটে প্রথমবার চড়ার উত্তেজনায় ফুটছি আমরা দুজনে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে আমাদের এমিরেটস এক্সপেরিয়েন্স। ফাইনাল বোর্ডিং পাস চেকিং এর পর কেবিন ক্রুরা আমাদের স্বাগত জানালে আমরা চলে এলাম ফ্লাইটের ভেতরে। আমাদের লোয়ার ডেকের সিট রয়েছে ইকোনমি সেকশনে। আর এবার ফ্লাইটের টিকিট বুক করার সময় আমরা কিন্তু আলাদা করে কোনো স্পেসিফিক সিট চয়েস করিনি, কারণ তাতে আরো পার হেড এক্সট্রা 20 ইউরো করে লাগছিল। সেজন্য আমরা পুরোপুরি সেটা ছেড়ে দিয়েছি ভাগ্যের হাতে। তবে সিট নাম্বার দেখে যেটা বুঝেছি, এই 343 সিট অ্যারেঞ্জমেন্টের মধ্যে ডান দিকের একটা জানলার ধার আমরা পেয়েছি। এবার সিটে বসলে দেখা যাবে সেই সিটটা কেমন। আমরা ফ্লাইটে উঠে আমাদের সিটে বসে গেছি, তবে জানলার ধারের সিট নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম, বসার পর দেখছি সেটা কিছুটা মাঠে মারা গেছে। তার কারণ হচ্ছে আমাদের জানলার ধারটা পড়েছে এরকম ডানার উপরে। তো সাইড থেকে বাইরের দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে ঠিকই, তবে যতটা এক্সাইটেড ছিলাম সেরকমটা হবে না। আশা করি দুবাই থেকে আমাদের নেক্সট যে ফ্লাইটটা থাকবে সেটাতে আমরা একটা ঠিকঠাক জানলার ধারের সিট পাবো, যাতে করে জানলা দিয়ে নিচের দৃশ্যও ভালো করে দেখা যাবে। যে জায়গাগুলো আমরা ক্রস করে যাচ্ছি সেগুলো দেখতে পাবো, কারণ সেটাই জানলার ধারে সিট পাওয়ার একটা মোস্ট এক্সাইটিং পার্ট। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিই এমিরেটসের এই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটে ইকোনমি ক্লাসে আমরা কী কী জিনিস পাচ্ছি। তো প্রথমেই রয়েছে একটা উলেন এরকম কভার মতো, যেটা কিনা ঠান্ডা লাগলে গায়ে দিয়ে বসা যাবে যাতে ঠান্ডা না লাগে। আর তার সঙ্গে রয়েছে এরকম একটা হেডফোন এমিরেটসের, যেটার কারণ হচ্ছে সামনেই রয়েছে প্রত্যেকটা সিটের সঙ্গে এরকম একটা করে স্ক্রিন, যেখানে কিনা আপনারা প্রথমেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে যেমন ইংলিশটা রয়েছে, এখানে ফ্লাইট ইনফরমেশন রয়েছে, যেমন টুডেজ ফ্লাইটে এখানে সমস্ত ফ্লাইট ডিটেলস দেখাচ্ছে, আর সেই সঙ্গে ম্যাপে দেখানো হচ্ছে কিভাবে কত দূর যাবে না যাবে সবটা দেখা যাবে। এখানে এন্টারটেইনমেন্টে যদি যাই তাহলে মুভিজ রয়েছে, টিভি শোজ, পডকাস্ট, অডিও এসবগুলো দেখা যাবে। এছাড়া এদিকে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, ইন ফ্লাইট ওয়াইফাই কানেকশন আর হেডফোন কানেক্টর। সামনের স্ক্রিনে কিছু দেখলে এখান থেকে চ্যানেল, ভলিউম এগুলো ইজিলি অপারেট করা যাবে। আর এই ফ্লাইট জার্নির আরেকটা এক্সাইটিং পার্ট হচ্ছে কি কি খাবার আমাদের জন্য রয়েছে, সেটাও দেখাবো যখন খাবার আসবে তখন। 6.5 ঘন্টার একটা লং জার্নি, আশা করি সব কিছু মিলিয়ে খুব একটা বোর হতে হবে না আমাদেরকে। তো ফ্লাইট এখন রেডি হচ্ছে জার্নি শুরু করার জন্য, আর একটু পরেই ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট শোনা যাবে। তো ফ্লাইট রেডি হলেই আমরা উড়ে যাব দুবাইয়ের উদ্দেশ্যে।
ফ্লাইট ছাড়ার একটু আগে সব স্ক্রিনে অ্যারাবিক আর ইংলিশে ব্রডকাস্ট করা হলো প্যাসেঞ্জারদের সেফটি ইনস্ট্রাকশনস আর এমিরেটসের স্পেশাল সার্ভিসেস। তারপর রানওয়ে ধরে বেশ অনেকটা পথ তীব্র গতিতে ছুটে গিয়ে একসময় আকাশের গায়ে ডানা মেলল আমাদের প্লেন। আমাদের ফ্লাইট ছাড়ার মোটামুটি মিনিট 15-এর মধ্যে আমাদের মেনু কার্ডটা দিয়ে গেছে, তো দেখি এই মেনু কার্ডে কী কী রয়েছে। ফ্লাইট ডেস্টিনেশন দুবাই হওয়ায় মেনু কার্ডও রয়েছে ইংলিশ আর অ্যারাবিকে। কমপ্লিমেন্টারি বিভিন্ন ড্রিঙ্কস ছাড়াও $25 পাওয়া যাচ্ছে 200 ml শ্যাম্পেন। মেইন কোর্সে রয়েছে দুটো অপশন, বিফ প্রিপারেশন টাফেল স্পিটস আর ভেজ প্রিপারেশন লাইম মাস্কারপোনে রাভিওলি। এর মধ্যে মেইন কোর্সটাই অপশনাল, বাকি আইটেমস সবার ক্ষেত্রেই সেম। এইমাত্র আমাদের গরম গরম খাবার সার্ভ করা হয়েছে, তো এখন একবার দেখে নিই ট্রেতে কী কী আছে। এই হচ্ছে আমাদের মেনু, আগেও আপনাদের যেরকম দেখিয়েছি। আমি আর সৌভিক দুজনেই নিয়েছি এই মাস্কারপোনে রাভিওলিটা, আর ডেজার্ট তো সবার জন্য সেমই থাকবে। আমরা দুজনেই নিয়েছি 1 গ্লাস অরেঞ্জ জুস। আর এই হলো আমাদের ফুল ফুড ট্রেটা। তার মধ্যে এখানে রয়েছে একটা রিফ্রেশার টাওয়েলেট, আর এটা রয়েছে একটা চকলেট, এটা একটা ফ্রেশ বাটার, এটা হচ্ছে চিজ, এটা হচ্ছে দুটো বিস্কিট রয়েছে, এখানে পুডিং লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ডেজার্টটা। আর এই হচ্ছে আমাদের মেন কোর্সের ডিশটা। আর এটা একটা ছোট ব্রেড, দিকে জলের বোতল আছে, আর এটা হলো একটা কাটলারি প্যাকেট। খাবারটা দেখেই বেশ টেস্টি লাগছে, আর সেই সঙ্গে খুব সুন্দর গন্ধও আসছে। গরম গরম খেয়ে নিই তাড়াতাড়ি। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া শেষ। রাভিওলিটা বেশ ভালোই ছিল, ওটা আমরা আগেও খেয়েছি অনেক জায়গায়, তো বেশ ক্রিমি টেক্সচার ছিল, ঠিকঠাক ছিল। তবে আমার সবথেকে ভালো লেগেছে যে ম্যাকারনি স্যালাডটা ছিল সেটা, আর সেই সঙ্গে যে সল্টেড ক্যারামেল পুডিংটা ছিল সেটাও বেশ টেস্টি ছিল। তোমার কোনটা ভালো লাগলো? আমারও যে রাভিওলিটা ছিল সেটা বেশ ভালো লেগেছে, আর এর সাথে আমার ওই সল্টেড ক্যারামেল যে ডেজার্ট আইটেমটা সেটা খুব ভালো লেগেছে। আচ্ছা, ওকে। তো আমাদের এখন কফি এসে গেছে, আর সেই সঙ্গে আমরা এখন দেখছি দুজনেই ফ্যামিলি ম্যান। সামনের আইসি স্ক্রিনে যে সমস্ত সিনেমাগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই আমাদের দুজনেরই আগে দেখা, আর অন্যগুলো খুব একটা ইন্টারেস্টিং লাগছে না। তাই এখন এই সিরিজটা দেখতে দেখতেই বেশ কয়েক ঘন্টা দিব্যি কেটে গেল। সিরিজ শেষ হয়ে গেলে এবার ফ্লাইট ইনফরমেশনে একবার চোখ বুলিয়ে নিলাম। আমাদের প্লেন এখন রয়েছে প্রায় 41,000 ফিট উচ্চতায়, আর এখন বাইরের টেম্পারেচার রয়েছে প্রায় -62°C। এখান থেকে দুবাই পৌঁছতে আমাদের সময় লাগবে আরো প্রায় 2.5 ঘন্টা, আর ফ্লাইটের বর্তমান অবস্থান থেকে দুবাইয়ের ডিস্টেন্স রয়েছে প্রায় 1191 মাইল। সেখানে আমাদের ফ্লাইট নামবে রাত প্রায় 12:30টায়। স্ক্রিনের ওপর ডিফারেন্ট চ্যানেলে ট্যাপ করে ম্যাপের উপরে আমাদের ফ্লাইটের অবস্থান দেখা যাচ্ছে। তাছাড়া ফ্লাইটের গায়ে লাগানো 3টে ক্যামেরার মাধ্যমে স্ক্রিনের উপর ফুটে উঠছে নিচের আলোকোজ্জ্বল শহরগুলোর ছবি। মাঝে মাঝে স্ক্রিনে দেখা যাচ্ছে সারা বিশ্বের বিভিন্ন মেজর সিটি টাইমস, আবার কখনো দেখা যাচ্ছে বিশ্বের কোন কোন অংশে প্রকৃতির নিয়মে দিন রাত্রির আলো আঁধারের খেলা চলছে। দুবাই পৌঁছানোর আগে থেকেই প্যাসেঞ্জারদের সুবিধার জন্য লাগেজ কালেকশন বেল্ট নাম্বার, অ্যারাইভাল গেট নাম্বার আর নেক্সট কানেক্টিং ডেস্টিনেশনগুলোর গেট নাম্বার ডিসপ্লে করে দিল স্ক্রিনের উপর। আমাদের কলকাতার কানেক্টিং ফ্লাইট ছাড়বে গেট A5 থেকে, তবে দুবাইতে নামার পর সেটা অবশ্যই আরেকবার চেক করে নিতে হবে, কারণ অনেক সময় এগুলো চেঞ্জ হয়ে যায়। ধীরে ধীরে এক সময় কমতে লাগলো ফ্লাইটের উচ্চতা, আর স্ক্রিনের উপর দুবাই শহরটা দেখা যেতেই বাইরের দিকে উঁকি দিলাম জানালা দিয়ে। কিছুক্ষণ পরেই রানওয়ের মাটি স্পর্শ করলো আমাদের ফ্লাইট। আর তখনই স্ক্রিনের উপর ফুটে উঠলো এমিরেটসের সার্ভিস সার্ভে। আমরাও নিজেদের এক্সপেরিয়েন্স অনুযায়ী রিপোর্টস দিয়ে দিলাম। এখন সময় রাত্রি প্রায় 12:30। আমরা ল্যান্ড করেছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ওভারঅল এমিরেটস এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই ছিল। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমারও বেশ ভালোই লেগেছে, কারণ যে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়, বিশেষ করে ল্যান্ডিংয়ের সময় যে ঝাঁপুনি কাঁপুনি এইসবগুলো হয়ে থাকে নর্মালি, সেগুলো একদমই আমরা ফিল করতে পারিনি। পুরো মাখন একদম খুবই ভালো ছিল এই এক্সপিরিয়েন্সটা। আর ইন কেবিন সার্ভিসও বেশ ভালো ছিল। আমরা যদিও স্ক্রিন আমরা খুব একটা এক্সপ্লোর করিনি, কারণ আমরা নিজেরাই ফোনে দেখছিলাম দ্য ফ্যামিলি ম্যান, কিন্তু খাবার দাবার বেশ ভালো ছিল, আর সিটগুলো বেশ কমফোর্টেবল। ওভারঅল জার্নিটা খুব কমফোর্টেবল ছিল, কারণ দু একবার হালকা টার্বুলেন্স ছাড়া আমরা খুব একটা ঝাঁকুনি ফিল করিনি। তো এবার দেখা যাক যে আমাদের নেক্সট জার্নিটা কিরকম হয়।
তো আমাদের নেক্সট ফ্লাইটটা আরও 1.5 ঘন্টা পরে। এখন সবাই প্যাসেঞ্জাররা সবাই নামছেন আস্তে আস্তে। আমরা যেহেতু মাঝামাঝি দিকে রয়েছে, আমরা আস্তে আস্তে নামবো, একটু ওয়েট করে যাচ্ছি। সামনে একটু ফাঁকা হলেই আমরাও নেমে পড়বো আর নেক্সট ফ্লাইটের জন্য এগোবো। আপার আর লোয়ার ডেক মিলিয়ে প্রচুর প্যাসেঞ্জার থাকায় সামনে একটু ফাঁকা হলে এবার আমরা উঠে পড়লাম সিট ছেড়ে। বিশাল এই ডাবল ডেকার ফ্লাইটের আপার ডেকে রয়েছে ফার্স্ট ক্লাস আর বিজনেস ক্লাসের কেবিন সুইটস গুলো, আর লোয়ার ডেকে রয়েছে প্রিমিয়াম ইকোনমি আর ইকোনমি ক্লাসের সিটগুলো। যদিও আমরা আপার ডেকে যাওয়ার সুযোগ পাইনি, তবে নামার আগে একবার আপনাদের দেখিয়ে দিই। এই হলো আপার ডেকে যাওয়ার সিঁড়ি। ফ্লাইট থেকে নেমে পা চালিয়ে এবার আমরা এগোলাম কানেক্টিং ফ্লাইটের সিকিউরিটি চেক ইন পয়েন্টের দিকে, কারণ নেক্সট ফ্লাইটটা ধরার আগে এখানে আরেকবার সিকিউরিটি চেক ইন হবে। আর এখানে আমাদের সময় লাগলো প্রায় 1/2 ঘন্টা। তো এখান থেকে বেরোনোর আগে আরেকবার ডিপার্চার টাইম টেবিলে আমাদের নেক্সট ফ্লাইটের গেট নাম্বারটা চেক করে নিলাম। ফ্লাইট থেকে নেমে আমরা আরেকবার সিকিউরিটি চেক ইন সেরে নিলাম। আর লাগেজ তো একদম কলকাতা পর্যন্ত থ্রু করে দেওয়া আছে, তো সেটার কোনো চিন্তা নেই। একবারে আমরা কলকাতায় নেমেই লাগেজ পেয়ে যাব। পিঠের ব্যাগটা শুধু সঙ্গে রয়েছে। তো প্লেন থেকে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমাদের নেক্সট গেট হচ্ছে A5, তো আমরা সেদিকে এগিয়ে চলেছি। আর মোটামুটি ঘন্টা 1.5-এর মধ্যে নেক্সট ফ্লাইটটা ছাড়বে। বাড়ির আরও একটু কাছাকাছি পৌঁছে গেছি, তাই আনন্দও আর একটু বেশি। তো এগোচ্ছি এখন সেদিকেই। দুবাই এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপিং এরিয়ার কথা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। চারদিকে নানা লাক্সারি আইটেমসের বিভিন্ন জিনিসের প্রচুর ঝাঁ চকচকে দোকান রয়েছে। তার মধ্যে গোল্ড জুয়েলারি থেকে শুরু করে দামি পারফিউম, ঘড়ি, ব্যাগ, আরো নানা জিনিসের ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডের দোকান চারপাশে ছড়িয়ে আছে। আর এখন ক্রিসমাস অফার্স চলছে বেশিরভাগ দোকানে, তাই বেশ ভালোই ভিড় রয়েছে এই জায়গাটায়। কিন্তু এখন নেক্সট ফ্লাইটটা ধরার জন্য আমাদের যেতে হবে এয়ারপোর্টের একদম অন্য প্রান্তে। তো হাতে খুব একটা বেশি সময় নেই, কাজেই আমরা এখানে এখন আর দাঁড়ালাম না। আশা করি ফেরার সময় বেশ কিছুটা সময় আমরা হাতে পাবো, আর তখন অবশ্যই আপনাদেরও ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা। A5 গেটের দিকে যাওয়ার জন্য প্রথমে অনেকটা হেঁটে এসে আমাদেরকে এই বিশাল লিফটটা করে যেতে হলো আন্ডারগ্রাউন্ড ফ্লোরে। সেখান থেকে আবার মেট্রো ধরে যেতে হবে বাকি পথটা। তো এতক্ষণে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন A5 গেটটা বেশ অনেকটাই দূরে রয়েছে। এর আগে কখনো কানেক্টিং ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টের ভেতরে মেট্রোয় চড়ার অভিজ্ঞতা হয়নি আমার। তবে সৌভিক বলল একবার কাতার এয়ারওয়েজে আমস্টারডাম থেকে কলকাতা ফেরার সময় দোহাতে ওর এরকম মেট্রো চড়ার এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, লাইনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই আমাদের মেট্রো চলে এলো। 2 মিনিটের মধ্যেই মেট্রো আমাদের পৌঁছে দিল ডেস্টিনেশনে। সেখান থেকে আবার লিফটে করে আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। গেটের কাছাকাছি আসতেই এবার আশপাশ থেকে মাঝে মাঝেই বাংলায় কথাবার্তা কানে আসছে, কারণ এখন এদিকে সবাই কলকাতার প্যাসেঞ্জার, যার মধ্যে বাঙালি রয়েছে বেশ বড় সংখ্যায়। আরেক দফা বোর্ডিং পাস চেকিং এর পর টার্মিনাল দিয়ে আমরা এগিয়ে গেলাম ফ্লাইটের দিকে। এই ফ্লাইটটা আগেরটার চেয়ে কম্পারেটিভলি অনেকটাই ছোট, আর যাত্রী সংখ্যাও বেশ খানিকটা কম। তবে এর ভেতরেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে 343 সিটিং এ। আমরা বসে গেছি আমাদের নেক্সট ফ্লাইটে, দুবাই থেকে কলকাতার উদ্দেশ্যে যে ফ্লাইটটা ছাড়বে। কিন্তু লাক খুব একটা ফেভার করেনি, কারণ এবারও আমরা জানলার ধারে সিট কিন্তু পেলাম না, পেয়েছি একদম মাঝখানের দুটো সিট। ঠিক আছে, কিছু করার নেই, সবসময় সব কিছু যে একসঙ্গে ক্লিক করবে সেটা তো নয়। আর আমরা এমিরেটসে এখন ফ্লাই করছি, এটাই আমাদের একটা মেমোরি আর এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। তো ঠিক আছে, দেখা যাক। আর একটু পরেই ফ্লাইট আমাদের ছেড়ে দেবে। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরেই এয়ার হোস্টেস আমাদের হাতে দিয়ে গেলেন মেনু কার্ড। আমরা মেইন কোর্সে মশলা অমলেটটা সিলেক্ট করে নিলাম। এই ফ্লাইটেও সামনের স্ক্রিনে সমস্ত ফ্লাইট ডিটেলস দেখা যাচ্ছে। তবে ফ্লাইটটা একটু ছোট হওয়ায় খুব বেশি হাইটে উঠছে না এখনো। এটা এখন রয়েছে প্রায় 14,500 ফিট উচ্চতায়। আর আপাতত বাইরে টেম্পারেচার হচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা পৌঁছতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। আমাদের ফ্লাইটটা দুবাই থেকে আরব সাগরের ওপর দিয়ে পাকিস্তানের করাচি পেরিয়ে ঢুকবে ভারতে। সৌভিক ততক্ষণে টাইম পাস করার জন্য সামনের স্ক্রিনে একটা গেম খুলে বসেছে। দুজনেরই চোখে এক ফোঁটা ঘুম নেই। আর আগের ফ্লাইটে ইতিমধ্যেই আমাদের ফ্যামিলি ম্যান সিরিজটা দেখা কমপ্লিট। তো আমিও ভাবছি আপাতত জেমস বন্ডের একটা সিনেমা দেখি বসে বসে। একটু পরেই আমাদের গরম গরম খাবার চলে এলো। এবার দেখে নি ট্রেতে কি কি রয়েছে। একটা ছোট জলের বোতল দিয়েছে, ব্রেকফাস্ট কেক রয়েছে, এটা একটা ছোট কাটলারি প্যাকেট, ওটস অ্যাপেল মুসলি রয়েছে এটাতে, এছাড়া রয়েছে ফ্রেশ ফ্রুটস, ছোট আমুল বাটার, মাউথ ফ্রেশনার, একটা ছোট ন্যাপকিন, স্ট্রবেরি জ্যাম দিয়েছে,
একটা ব্রেড আছে, আর এই হলো মেন কোর্সের মশলা অমলেট সহ পরোটা আর আলুর দম। সব মিলিয়ে জম্পেশ ব্রেকফাস্ট পেয়ে মন ভালো হয়ে গেল। পরে একটা মশলা চা খাবো ভাবছি। ব্রেকফাস্ট সারতে সারতে আমাদের ফ্লাইট অর্ধেক রাস্তা পেরিয়ে আপাতত মধ্যপ্রদেশের আকাশে রয়েছে। কলকাতা পৌঁছতে আর ঘন্টাখানেক বাকি। আমাদের দেশে এতক্ষণে দিনের আলো ফুটে গেছে, আর ফ্লাইট এখন উঠছে 35,000 ফিট উচ্চতায়। বাইরের টেম্পারেচার নেমে গেছে -46 ডিগ্রি সেলসিয়াসে। এই ফ্লাইটটায় কিন্তু ঝাঁকুনি আর সেই সঙ্গে ইঞ্জিনের শব্দ, এই দুটোই বেশ ভালোই ফিল করা যাচ্ছে মাঝে মাঝে। নামার 5 মিনিট আগে স্ক্রিনে ফ্লাইটের ক্যামেরা অন করতেই আমাদের তো চক্ষু চড়ক গাছ। প্রচন্ড ধোঁয়াশার ফলে ছবিও ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর জানলার ধার না পাওয়ায় শহরের ভিউও দেখতে পাচ্ছি না। অতএব আমরা আবার শিফট করে গেলাম ফ্লাইট ম্যাপে। ইতিমধ্যে স্ক্রিনে চলে এলো ফ্লাইট সার্ভিস সার্ভে, যেটা এবার কিন্তু মিক্সড রিভিউজ দিতে হলো। ফ্লাইট আরেকটু নিচে নেমে আসতে এবার স্ক্রিনের গায়ে পরিষ্কার দেখা গেল আমাদের প্রিয় শহরের ছবি। দেখতে দেখতে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে নেমে পড়লো আমাদের ফ্লাইট। ফ্লাইট থামার পর প্যাসেঞ্জারদের ভিড় একটু কমলে আমরাও বেরিয়ে এলাম পায়ে পায়ে। প্রায় 1 বছর পর দুনিয়ার আরেক প্রান্ত থেকে নিজের শহরে পৌঁছে এত আনন্দ হচ্ছে কি বলবো। প্রায় 12 ঘন্টার জার্নির শেষে আমরা অবশেষে কলকাতা পৌঁছলাম। তো এখন ইমিগ্রেশনে আমাদের চেক ইন করতে হবে একবার। সিকিউরিটি চেকিং হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ইমিগ্রেশনের লাইনে লাকিলি বেশিক্ষণ দাঁড়াতে হলো না। প্রায় মিনিট 10 মধ্যেই সেসব সেরে আমরা একটা কার্ট নিয়ে চলে এলাম লাগেজ কালেকশন পয়েন্টে। আমাদের বেল্ট নাম্বার 14 আর বড় ট্রলি দুটো বেশ তাড়াতাড়ি পেয়ে গেলাম আমরা। এদিকে সৌভিক লাগেজ কালেক্ট করতে করতে আমি একটা উবার বুক করে নিলাম। এবার আমাদের গন্তব্য সোদপুর। এখন সময় সকাল 8:30, আর সব মিলিয়ে পৌঁছতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। আমরা যেমন বাড়িতে পৌঁছানোর জন্য অধীর হয়ে পড়েছি, তেমনি বাড়িতেও সবাই অপেক্ষা করে আছে আমাদের জন্য। ক্যাব আসতেই তাড়াতাড়ি সব লাগেজ তুলে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা। আর বাইরে আসতেই সেই চেনা রাস্তাঘাট, সেই চেনা পরিবেশ আর শহরের ব্যস্ততা, সব মিলিয়ে অনেকদিন পর বেশ নস্টালজিক একটা সকাল, আর সামনে লম্বা একটা ছুটির আনন্দ। আর এই ছুটিতে আমরা যেসব জায়গায় বেড়াবো অবশ্যই আপনারাও তার সঙ্গী থাকবেন। আপাতত আমরা বাড়ির পথে এগোই। পরিযায়ীর চোখে বিভিন্ন ভিডিওগুলি দেখতে আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানান কমেন্ট করে। আর সেই সঙ্গে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজগুলি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আনটিল দেন, টাটা।